বায়োলজির এমসিকিউর সর্বশেষ পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো যারা আমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট দেখো নাই, ঠিক আছে, সো তারা আমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টটা আগে দেখা তারপরে এই শেষ পার্টটা দেখবা, ঠিক আছে, না কিন্তু তুমি এগুলো বুঝবা না, ঠিক আছে। সো আমার অনুরোধ থাকবে ওই তিনটা পার্ট একটু দেখে আইসা তারপরে এটা দেখবা। 60 নাম্বার এমসিকিউটা তোমরা একটু দেখো। 60 নাম্বার এমসিকিউটা যে একটি ছোট আম গাছের নিচে ছোট চারা গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ কি? একটি ছোট আম গাছের, ঠিক আছে, একটি ছোট আম গাছের নিচে, সরি এটা ছোট হবে না, এটা বড় হবে, বুঝছো, এটা কি হবে, বড় হবে। একটি বড় আম গাছের নিচে, ধরো একটা বড় একটা আম গাছ, ঠিক আছে, এই আম গাছের নিচে ছোট একটা চারা, ছোট একটা যে কোনো একটা চারা, মানে চারা গাছ, ঠিক আছে, ছোট একটা চারা গাছ, হ্যাঁ, ছোট একটা চারা গাছ স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, মানে ওই ছোট চারাটা যে বৃদ্ধিটা, ঠিক আছে, ওটা যে স্বাভাবিক যে বৃদ্ধিটা ওটা কি হয়, ব্যাহত হয়, মানে ওটা ঠিকভাবে কি হয় না, বৃদ্ধিটা হয় না। এখন প্রশ্ন হলো কেন হয় না, ওইটাই তারা বলছে যে বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ, মানে কারণটা কি এইটা তারা চাইছেন। আচ্ছা, আলোর জন্য সংগ্রাম করে, অর্থাৎ ওই যে ছোট যে চারাটা সে কি করে, আলোর জন্য কিন্তু সংগ্রাম করে, অর্থাৎ সে কিন্তু সূর্যের আলোটা প্রপার ভাবে কিন্তু পায় না, ঠিক আছে। এই জন্য ওই ছোট চারাটা কিন্তু মানে ওই যে ছায়া আছে না, এই যে গাছের ছায়ার নিচে কিন্তু ঢাইকে যায়, ঢাইকে যাওয়ার কারণে প্রপার সূর্যের আলোটা সে কিন্তু পায় না, ঠিক আছে। এই জন্য কি হয়, আলোর জন্য সংগ্রাম করে, ঠিক আছে, হ্যাঁ এটা সঠিক। তারপরে বাতাসের জন্য সংগ্রাম করে, না এটা ভুল। বাতাসের জন্য তো সংগ্রাম করা লাগে না, কারণ বাতাস সব জায়গায় উপস্থিত, ঠিক আছে, মোটামুটি বাতাস কি সব জায়গায় আছে, ঠিক আছে, তাহলে বাতাসের জন্য কোনো সংগ্রাম করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে দেখো কি আছে, যে পানির জন্য সংগ্রাম করে, হ্যাঁ পানির জন্য সংগ্রাম করে, কারণ তোমার ওই যে আম গাছের চারার যে শিকড় গুলো, ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় বড় শিকড়, বুঝতে পারলা। ওই যে ছোট যে চারাটা সে কিন্তু মানে ভালোভাবে কিন্তু পানি পায় না, ঠিক আছে, এই জন্য সে কি করে, পানির জন্য সংগ্রাম করে, হ্যাঁ এটাও সঠিক। তার মানে কি 1 আর 2 এটা দাগাবা তোমরা। 61 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো, যে এইরকম তোমাদের এরকম একটা চিত্র থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই চিত্রটা একটু মন দিয়ে দেখো, এখানে এইভাবে একটা চিত্র আছে, তারপরে লেখা আছে চুনের পানি, হ্যাঁ, তারপরে এখন তোমরা বলবে এইটা দিয়ে কি বুঝবে, এটা অনেকেই এইগুলা মানে বুঝো না, ঠিক আছে। একটা কথা মনে রাখবে, এইভাবে চিত্র আসুক যা আসুক থাকবে, ঠিক আছে, তুমি দেখবা যে এখানে কি কি আছে, ইনফরমেশন কি আছে, ইনফরমেশন গুলা খোঁজার মানে খুঁজে বের করার চেষ্টা করবা। দেখো এখানে উপরে লেখা আছে যে CO2, CO2 কি বলতো, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, বুঝতে পারছো, CO2 দিয়ে কি বুঝায়, কার্বন ডাই অক্সাইড। এগুলো তোমাদের বলার প্রয়োজন নাই যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট। সো তারপর দেখো কি লাগছে, যে চিত্রে নির্গত গ্যাস পরিবেশের অধিক হলে, মানে এই যে চিত্রে যে নির্গত যে গ্যাসটা কার্বন ডাই অক্সাইড, এটা যদি পরিবেশে অধিক হয়, ঠিক আছে, পরিবেশে যদি এটা যদি অধিক বেড়ে যায় তাহলে কি হবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, মানে পেয়ে থাকে, বা উচ্চতা কি হয়, বাড়ে, ঠিক আছে, হ্যাঁ এটা সঠিক। তারপর কি, পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়, হ্যাঁ এটাও সঠিক, কারণ কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে কি হয়, পরিবেশের তাপমাত্রাটা বেড়ে যায়, অত্যন্ত পরিমাণ বেড়ে যায়, তাহলে এটাও সঠিক, ঠিক আছে। তারপর দেখো পরিবেশের অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, না এটা রং, কারণ কার্বন ডাই অক্সাইড যখন বেশি পরিমাণ হবে তখন, মানে পরিবেশে যখন বেশি পরিমাণ হবে তখন তো তোমার অক্সিজেনের পরিমাণটা তো অটোমেটিকলি কমে আসবে, কারণ কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, এখন কি মানে অক্সিজেনের পরিমাণটা কি অটোমেটিকলি কমে আসবে, ঠিক আছে। তাহলে এটা রং, এই 1 আর 2 এটাই আনসার। 62 নম্বর এমসিকিউটা দেখো, যে টিস্যু কালচার প্রযুক্তিতে অটোক্লেভ যন্ত্র কত, যন্ত্রে কত আচ্ছা যন্ত্রে কত তাপমাত্রায় রেখে জীবাণুমুক্ত করা হয়, কি বলছে, টিস্যু কালচার প্রযুক্তিতে অটোক্লেভ যন্ত্রে কত তাপমাত্রায় রেখে জীবাণু মুক্ত করা হয়, ঠিক আছে, কত তাপমাত্রায়, একটু খেয়াল করো যে কত তাপমাত্রায় বলতে পারো। এখানে কিন্তু মূলত এই যে তাপমাত্রাটা বুঝাইছে, কত তাপমাত্রা, তাপমাত্রাটা তোমার কাছে চাইছে, তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস, এই সেলসিয়াস এই সি দিয়ে প্রকাশ করবে, আবার অনেক সময় এইভাবে 100 একারে সে দেওয়া থাকবে, বুঝতে পারছো, এটা একটু বুঝছো, অনেকে এটা কনফিউজিং হয়ে যায়, এটা কিন্তু সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস, তাহলে 120 ডিগ্রি সেলসিয়াস নাকি 121 ডিগ্রি সেলসিয়াস, কোনটা হবে, 121 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু তোমাদের মুখস্থ রাখতে হবে, তোমাদের মূল বায়োলজি বইতে এটা আছে, বুঝতে পারছো। তাহলে কি, টিস্যু কালচার প্রযুক্তিতে অটোক্লেভ, হ্যাঁ, যন্ত্রে কত তাপমাত্রায় রেখে জীবাণু মুক্ত করা যায়, কি মুক্ত করা যায়, জীবাণু মুক্ত করা যায়, কত তাপমাত্রায়, 120 ডিগ্রি নাকি 121 ডিগ্রি, 121 ডিগ্রি, মনে রাখবা কত ডিগ্রি তাপমাত্রা দরকার, 121 ডিগ্রি সেলসিয়াস, 121 ডিগ্রি সেলসিয়াস। 63 নম্বর এমসিকিউটা দেখো, জিএমও এর মাধ্যমে ডিএনএ এর
কাঙ্ক্ষিত জিন স্থানান্তর সম্ভব। আচ্ছা, তারপরে কি লাগছে দেখো, যে ব্যাকটেরিয়া থেকে মানুষে, মানে এই যে জিএমও এর মাধ্যমে ডিএনএ এর কাঙ্ক্ষিত জিন, ঠিক আছে, ওইটার যে কাঙ্ক্ষিত জিনটা এটা কি করা যায়, স্থানান্তর করা যায়, মানে একটা থেকে আর একটার মধ্যে প্রবেশ করানো যায়। বোঝা গেছে? তাহলে কি ব্যাকটেরিয়া থেকে মানুষে প্রবেশ করা যায়, ব্যাকটেরিয়া থেকে কিতে প্রবেশ করানো যায়, মানুষের মধ্যে প্রবেশ করানো যায়। তারপরে কি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবেশ করানো যায়, আবার প্রাণী থেকে উদ্ভিদেও প্রবেশ করানো যায়। বুঝতে পারলো? তাহলে এই তিনটাই সঠিক, এই তিনটাই কি সঠিক। তাহলে কি জিওম এর মাধ্যমে ডিএনএ এর কাঙ্ক্ষিত জিন স্থানান্তর করা যায়, মানে ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, আবার প্রাণী থেকে উদ্ভিদে, মানে সব কিছুতে এটা কি করা যায়, স্থানান্তর করা যায়, সবকিছুতে করা যায়, কোনো সমস্যা নেই, সবগুলো জায়গায় আসবে। 64 নম্বর এমসিকিউটা দেখো, যে টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয়। আচ্ছা, টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয় কি, মূলাংশ নাকি পরাগরেণু নাকি পার্শ্ব মুকুট, কোনটা হবে বলো তো? মূল অংশ ব্যবহার হয়, তারপরে যে পরাগরেণু ব্যবহার হয়, পার্শ্ব মুকুট ব্যবহার হয়। টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহার হয় কি কি, মূল অংশ ব্যবহার হয়, আবার পরাগরেণু ব্যবহার হয়, আবার পার্শ্ব মুকুলও ব্যবহার হয়, পার্শ্ব মুকুলও কি হয়, ব্যবহার হয়। ঠিক আছে, এই তিনটারই ব্যবহার হয়, এটা একটু মাথায় রেখে, যে যখনই আসবে যে টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহার হয়, কি ব্যবহার হয়, মূল অংশ ব্যবহার হয়, পরাগরেণু ব্যবহার হয়, পার্শ্ব মুকুল ব্যবহার হয়। মূল অংশ ব্যবহার হয়, পরাগরেণু ব্যবহার হয়, পার্শ্ব মুকুল ব্যবহার হয়। 65 নম্বর এমসিকিউটা দেখো, গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে কোন জিন স্থানান্তর করা হয়েছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকগুলা বোর্ডে আইছে, এটা কিন্তু অনেকগুলা বোর্ডে আইছে, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এটা কোনটা হবে? প্রোটেনসি। ঠিক আছে, এই যে প্রোটেনসি আছে, এইটা হবে, এইটা। গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে কোন জিন স্থানান্তর করা হয়েছে? কোন জিন স্থানান্তর করা হয়েছে? কোন জিন? পোটেন্সি, এই জিনটা। ঠিক আছে, এই জিনটা কি করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে। ঠিক আছে, পোটেন্সি কি হবে, পোটেন্সি কি হবে, পোটেন্সি কি হবে, পোটেন্সি, মাথায় রাখো। 66 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো। আচ্ছা, এইভাবে একটা চিত্র থাকবে, এখানে একটা সি দিছে, তারপর লাগছে উদ্দীপকে সি চিত্র চিহ্নিত অংশটি। আচ্ছা, সি চিহ্নিত অংশটি, এইটা তোমাদের একটু জানতে হবে। আচ্ছা, এইটা কিন্তু একটা ডিএনএ, বুঝতে পারছো? এটা কিন্তু একটা ডিএনএ, হ্যাঁ, এটা কিন্তু একটা ডিএনএ। আচ্ছা, তাহলে কি বলছে, এইটা কি? আচ্ছা, সি চিহ্নিত অংশ, সি চিহ্নিত অংশ হচ্ছে এইটা না, তাহলে এইটা কিন্তু ব্যাকটেরিয়া, এখানে কিন্তু ব্যাকটেরিয়া আছে, বুঝতে পারছো? এই সি চিহ্নিত অংশটা কি, ব্যাকটেরিয়া, তাহলে এই ব্যাকটেরিয়া এটা হবে। তারপরে কি, দ্বিসূচক বিশিষ্ট, এটা কিন্তু দ্বিসূচক বিশিষ্ট। ঠিক আছে, কয়টা সূচক বিশিষ্ট, এইভাবে দেখে চিনবা, হ্যাঁ, মনে রাখা সহজ কৌশল আর কি। দ্বিসূত্রক, মানে দ্বিসূত্রক বিশিষ্ট। ঠিক আছে, তাহলে মানে কি, এটা দ্বিসূত্রক বিশিষ্ট, এটাও সঠিক। তারপরে কি লাগছে, কাঙ্ক্ষিত ভাগ হয় না, এটা কিন্তু কাঙ্ক্ষিত ভাগ হয় না, বুঝতে পারলা? এটা কিন্তু কাঙ্ক্ষিত ভাগ হয় না, তার মানে কি ব্যাকটেরিয়া আর হচ্ছে কি দ্বিসূত্রক। আশা করি বুঝতে পারছো। তোমাদের মূল বইতে এটা পাবা। ঠিক আছে, মূল বইটা একটু দয়া কইরা খুইলা পড়ো। ঠিক আছে, মূল বইয়ের বাইরে কোনোভাবেই তোমাদের আসবে না, একেবারে মূল বই থেকে হুবাহু তোমাদের তুইলা দেবে। হ্যাঁ, তোমাদের যে জিনিসটা একটু কঠিন করবে সেটা কি, চিত্রটা একটু ঘোলাইয়া ফেলাইয়া দেবে, মানে একটু অন্যভাবে দিবে, অন্যভাবে কি, মানে স্পষ্টভাবে দিবে না। ঠিক আছে, বা একটু ঘুরাইয়া ফেরাইয়া কথাটা বলবে, তারা প্রশ্ন করবে, এই জন্যই তোমরা ঘোলাই যাও, তোমরা একটু মাথা দিয়ে বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, আর আমার যে 75টা, মোটামুটি 75টার একটু কম বেশি আর কি। আচ্ছা, 75টাই মোটামুটি 75টার আরো বেশি হয়ে যায়। ঠিক আছে, একটা টাইপের ভিতর আরো 2, 3, 4 রকমের এমসিকিউ আমি তোমাদেরকে শিখিয়ে দিছি, বুঝতে পারছো? সো আমার মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ওইগুলা দেখো। আশা করি তোমার মোটামুটি পুরো বই একবার কি হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে মোটামুটি, বুঝতে পারছো? একটা রিভিশন হয়ে যাবে। সো ওইগুলো একটু দেখো। আচ্ছা, এরপরে 66 নম্বর এমসিকিউটা দেখো, রিং স্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভিদ করা হয়েছে কোনটির? রিং স্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভিদ করা হয়েছে কোনটির বলো তো? আলু, সিম নাকি পেঁপে? এটা কি হবে, পেঁপে হবে। কি হবে, পেঁপে হবে। রিং স্পট ভাইরাস প্রতিরোধী কি হবে, প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে কোনটির? পেঁপে, মাথায় রেখো, পেঁপে পেঁপে পেঁপে। 68 নম্বর এমসিকিউ, টেন্ডন কোন ধরনের টিস্যুর উদাহরণ? টেন্ডন কোন ধরনের টিস্যুর উদাহরণ? আবরণী নাকি পেশি নাকি যোজক? যোজক হবে, যোজক হবে। টেন্ডন কোন ধরনের টিস্যুর উদাহরণ? যোজক। টেন্ডন কোন ধরনের টিস্যুর উদাহরণ? যোজক। টেন্ডন কোন ধরনের টিস্যুর উদাহরণ? যোজক। 69 নম্বর এমসিকিউটা একটু দেখো, জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটি আলোচ্য বিষয়? বলতে পারবা কোনটি? হিস্টোলজি নাকি ফিজিওলজি নাকি সাইটোলজি? ঠিক আছে, কোনটা হবে বলো? এটা কিন্তু
ফিজিওলজিটা হয়, ঠিক আছে, কি হবে, ফিজিওলজিটা হবে। কারণ কি বলছে, জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, ঠিক আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কি বলছে, জৈব রাসায়নিক, কি বলছে, জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটি আলোচ্য বিষয়, এটা কি হবে, ফিজিওলজি, কি হবে, এই ফিজিওলজির অ্যান্সার হবে, ঠিক আছে। আর এই হিস্টোলজি কি টিস্যু সমূহের গঠন করে, ঠিক আছে, এটা ওইটার আলোচ্য বিষয়, টিস্যু সমূহের গঠনের আলোচ্য বিষয় হিস্টোলজি, ঠিক আছে। তাহলে কি হবে, এটা হবে ফিজিওলজি, ঠিক আছে, ফিজিওলজি মাথায় রাখো। কি লাগছে, অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক, আছে, হ্যাঁ এটা ফিজিওলজি হবে। 70 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো, এমব্রায়োলজি, ঠিক আছে, এমব্রায়োলজিটা কি, কোষের উৎপত্তি, ঠিক আছে, কোষের কি হয়, উৎপত্তি হয়, কোথায় হয়, এমব্রায়োলজিতে কি হয়, কোষের উৎপত্তি হয়, এমব্রায়োলজিতে কি হয়, কোষের উৎপত্তি হয়, এমব্রায়োলজিতে কি হয়, কোষের উৎপত্তি হয়, ঠিক আছে। ইভলিউশন, এটা হচ্ছে কি বিবর্তনবাদ, হ্যাঁ, মানে কি ওই যে থিওরি অফ ইভলিউশনের কথা তোমরা শুনো না, যে ওই যে কি ব্যাঙের ছাতার মতো ছিল, পরবর্তীতে ওইটা বানর হইলো, বানর থেকে মানুষের পরিবর্তন হইলো, এই যে বিবর্তনবাদ, এটা একেবারেই ভুলভাল কথা। যদি এটা সাইন্টিফিক ভাবে মানে ওইভাবে প্রুভেন না, ঠিক আছে, কারণ অনেক বিজ্ঞানীরাই বলছে যে থিওরি অফ ইভলিউশন ইজ নট সাইন্টিফিক ফ্যাক্ট, ঠিক আছে, মানে এটা আসলে ভুলভাল, এটার কোনো ওইভাবে কোনো থিওরিক্যাল কোনো প্রমাণ নাই, ঠিক আছে। তাহলে যদি বলে যে বিবর্তনবাদ কি, তাহলে কি বলবা, এভলিউশন, ঠিক আছে, এইটা দেখা পাবা, এভলিউশন কি, বিবর্তনবাদ, বাস। আচ্ছা, তারপরে দেখো মেরিন বায়োলজি মানে কি, সমুদ্র জীব সম্পর্কিত, মানে সমুদ্রের মধ্যে যে সমস্ত জীব আছে, হ্যাঁ ওই জীব সম্পর্কিত, ঠিক আছে। তাহলে কি মেরিন বায়োলজি কি, সামুদ্রিক জীব সম্পর্কিত, ঠিক আছে, সামুদ্রিক মানে সমুদ্রের যে জীব আছে, হ্যাঁ সমুদ্রের ভিতরে যে জীব টিব আছে ওইগুলো আর কি। আচ্ছা, ওইটা সম্পর্কে। তারপরে 71 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো, মাইক্রোবায়োলজিটা কি, ভাইরাস ব্যাকটেরিয়া আর হচ্ছে কি অনুবীক্ষণীয় ছত্রাক, ভাইরাস ব্যাকটেরিয়া অনুবীক্ষণীয় ছত্রাক। মাইক্রোবায়োলজি ভাইরাস ব্যাকটেরিয়া অনুবীক্ষণীয় ছত্রাক, মাইক্রোবায়োলজি ভাইরাস ব্যাকটেরিয়া অনুবীক্ষণীয় ছত্রাক, হ্যাঁ আশা করি সবাই এগুলো জানো। আচ্ছা, এরপরে আরো কিছু আছে, সেগুলো আমি দেই নাই, ঠিক আছে, ওগুলো দেওয়ার দরকার নাই, কারণ ওইগুলা তোমরা একটু পড়বা। তোমাদের যে মূল যে বইটা আছে, আমি যদি একটু দেখাই, তোমাদের যে মূল যে বইটা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ হয়তো, ঠিক আছে, তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ এইগুলা, ঠিক আছে, এই অংশগুলো তোমরা একটু পড়বা, ঠিক আছে। অর্থাৎ এই যে ভৌত জীববিজ্ঞান, তারপরে হচ্ছে কি ফলিত জীববিজ্ঞান, এইগুলো তোমাদের একটু কষ্ট করে পড়তে হবে, ঠিক আছে। যেহেতু মানে ভৌত জীববিজ্ঞানে যা যা আছে এখানে একটু দাগাই দাগে একটু পড়তে হবে, এইগুলো থেকে তোমার কি আসে, একটা দুইটা এমসিকিউ থাকেই থাকে, প্রতি বছরই আমি দেখতেছি যে থাকতেছে। সো মোস্ট গুরুত্বপূর্ণ এই দুইটা পৃষ্ঠা তোমরা একটু দয়া করে একটু পড়ে যেও, ঠিক আছে, দয়া করে পড়ে যেও, তোমাদের কাছে অনুরোধ থাকে। ওইগুলো আমি আর উঠাইলাম না, ওগুলো আরো দুই চারটা আমি উঠাইতে পারতাম, আমি আর উঠাইলাম না, তোমরা একটু দয়া করে পড়ো, ঠিক আছে। আচ্ছা, আর একজন আচ্ছা তোমাদের মধ্যে একজন কমেন্ট করছো, স্যার কি বলছো, 18 নম্বর এমসিকিউটা তোমরা নাকি পারো নাই, মানে বুঝো নাই, প্রশ্ন বুঝো নাই, অ্যান্সারও নাকি বুঝো নাই। আচ্ছা 18 নম্বর, তাই তো, আচ্ছা ওইটা আমি উঠাইছি তোমার জন্য, উঠাইছি যে আচ্ছা এইটার কথাই তো বলতেছো যে ই উদ্ভিদ CO3 মানে বিজারণে প্রথম স্থায়ী পদার্থ, CO3 মানে কি কার্বন 3টা, মাথায় রেখে CO3 কি কার্বন 3টা। তাহলে কি বলছে, বিজারণে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিন, ফসফোগ্লিসারিন মানে কি এটার ভিতর কি কার্বন 3টা। আচ্ছা যাই হোক, এগুলো তুমি বোঝো না, তোমার বোঝা লাগবে না, এত কিছু তোমার বোঝা লাগবে না। ই উদ্ভিদ, এখানে কোনো উদ্ভিদের কোনো চিত্রও দেয় নাই, কোনো নামও বলে নাই, জাস্ট বলছে যে ই উদ্ভিদ, কি বলছে, ই উদ্ভিদ। কার্বন কয়টা ই উদ্ভিদের মধ্যে, 3টা। কার্বন কয়টা ই উদ্ভিদের মধ্যে, 3টা, মাথায় রেখো। তাহলে এতটুকু গেল। পরের উদ্দীপকটা দেখো, এফ উদ্ভিদ, কার্বন কয়টা, 4টা। বিজারণে প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিড। আচ্ছা ভালো কথা, অক্সালো অ্যাসিড এগুলো তুমি কিচ্ছু বোঝো না, তোমার কোনো কিছু বোঝার দরকার নাই। এফ উদ্ভিদ, এফ কি যে কোনো একটা উদ্ভিদ, ওর কোনো নাম ছবি টবি ওরা কিছু দেয় না, জাস্ট বলছে এফ একটা উদ্ভিদ, ওই উদ্ভিদে 4টা কার্বন আছে। কয়টা কার্বন আছে, 4টা কার্বন আছে। আচ্ছা ভালো কথা, 4টা কার্বন আছে, তাহলে এফ উদ্ভিদে 4টা কার্বন আছে, হ্যাঁ এই যে 4টা কার্বন আছে। আর এই ই উদ্ভিদে কয়টা আছে, 3টা কার্বন আছে। ভালো কথা, জানলাম। এরপর ওরা কি প্রশ্ন করছে দেখি, ই উদ্ভিদ হলো, আচ্ছা ই উদ্ভিদ কি, এইটা প্রশ্ন করছে তারা, যে ই উদ্ভিদ এই জিনিসটা কি। এত জানো যে ই উদ্ভিদটা কি, ই উদ্ভিদটা কি বলো, 3 কার্বন বিশিষ্ট। বুঝতে পারছো, ই উদ্ভিদটা কি, 3 কার্বন বিশিষ্ট। এটা একটু মাথায় রেখো। এখন আমাদের একটু খুঁজে বের করতে হবে যে মানে কোন কোন ফুটে বা কি, মানে কোন কোন জিনিসের মধ্যে 3টা কার্বন আছে, এই জিনিসগুলো আমাদের একটু খুঁজে বের করতে হবে। দেখো ওরা অপশন দিছে পালং শাক, পালং শাক কিন্তু 3 কার্বন বিশিষ্ট। আলু,
আলু কিন্তু 3 কার্বন বিশিষ্ট, ভুট্টা ভুট্টা কিন্তু 3 কার্বন বিশিষ্ট না, ভুট্টা 4 কার্বন বিশিষ্ট। তাহলে একটা শর্টকাট টেকনিক আমি তোমাদেরকে একটু বলি, তুমি যদি 4 কার্বন বিশিষ্ট 3-4টা কি বলে এটা সবজির নাম আছে, ওই সবজির নামগুলো তুমি যদি একটু মনে রাখতে পারো, আর বাকি যত মানে যা আছে সবই কি 3 কার্বন, মানে 4 কার্বন বিশিষ্ট গুলো যদি মনে রাখো, ওইগুলা ছাড়া যা আছে সব কি 3 কার্বন। তাহলে 4 কার্বন বিশিষ্ট ইয়ে কোনগুলো, উদ্ভিদ কোনগুলো, ভুট্টা, তারপর হচ্ছে ঘাস জাতীয় কোনো কিছু বা মুথা ঘাস, তারপর হচ্ছে কি অ্যামারান্থাস, ঠিক আছে। তাহলে কি 4 কার্বন বিশিষ্ট কারা, ভুট্টা, তারপর হচ্ছে কি ঘাস জাতীয়, তারপর হচ্ছে কি মুথা ঘাস, তারপর হচ্ছে কি অ্যামারান্থাস। বোঝা গেছে? এই কয়টা একটু টানা মুখস্থ করবা, দয়া করে টানা মুখস্থ করবা। এরা কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট। বুঝতে পারছো? এই কয়টা একটু টানা মুখস্থ করার চেষ্টা করবা। 4 কার্বন বিশিষ্ট যদি তোমার জানা থাকে, বাকি যা আছে সব 3 কার্বন বিশিষ্ট। তাহলে ওরা কি চাইছে যে ই উদ্ভিদটি হলো, ই উদ্ভিদটি 3 কার্বন বিশিষ্ট না, তার মানে কি এই আলু অ্যান্সার হবে, হ্যাঁ, আবার এই পালং শাকও অ্যান্সার হবে, আর ভুট্টা তো 4 কার্বন, ও অ্যান্সার হবে না। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এরপরও যদি না বোঝো কমেন্টে জানাইও, ঠিক আছে। সো এই মোটামুটি তোমাদের আমি এমসিকিউ গুলো শেষ করে দিলাম, ঠিক আছে, মোটামুটি শেষ করে দিলাম। আশা করি তোমরা পরীক্ষা এবার ভালো একটা মানে আশা করি তোমাদের পরীক্ষা, প্রত্যেকের পরীক্ষাটা ভালো হবে, ঠিক আছে। তোমাদের সবার জন্য আমি দোয়া করি যেন তোমরা প্রত্যেকেই ভালো পরীক্ষা দাও।